দরজা খুলতেই দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে আপনি, কাকে চান? মেয়েটি বলল, আমার নাম মেঘা, মিনহাজকে চাই, আমি ওর স্ত্রী। মেয়েটির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি শুনলাম এটা আমি! আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মিনহাজের স্ত্রী মানে কি বলছেন এসব? যদিও ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। এই হচ্ছে মেঘা। মেঘা হেসে দিয়ে আমাকে বলল, এই বাড়ির নতুন কাজের মেয়ে নাকি? আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হয়? আমার কথার উত্তর না দিয়ে আমাকে অপেক্ষা করে মেঘা বাড়ির ভেতর ঢুকলো। সোফায় বসে বলল, এক কাপ চা দেন তো। মেঘাকে দেখার পর থেকেই আমার কেমন যেন অস্থির লাগছে, শরীর জ্বলে যাচ্ছে। অমিতা নতুন কণ্ঠের আওয়াজ শুনে বের হয়ে আসলো। এসে তো অবাক, মেঘার সাথে আবার কখনো দেখা হবে এটা সে কখনো ভাবেনি। 3 বছর পর মেঘার সাথে দেখা। সবাই ধরে নিয়েছে মেঘা হয়তো লজ্জায় আর কখনো ওর অস্তিত্ব উপস্থাপন করবে না। কিন্তু নিষিদ্ধ পল্লীর মেয়েদের যে কোনো লজ্জা নেই এটা অমিতা ঠিক বুঝতে পারলো। যার সুশিক্ষা নেই, যে কখনো ভালো ব্যবহার পায়নি, ভদ্রতা কাকে বলে জানে না, তার কাছ থেকে ভালো কিছু আশা করা সত্যি হাস্যকর। অমিতা চেঁচিয়ে ওর মাকে ডাকলো। অমিতার মা ড্রয়িং রুমে এসে তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এটা তার দেখতে হবে তিনি কখনো ভাবেননি। তিনি কপট রাগ দেখিয়ে বললেন, তোমার যদি একটু মান সম্মান বোধ থাকতো তাহলে আর এই মুখ আমাদের দেখাতে না। এত টাকা পয়সা নিয়েও তোমার মন ভরেনি? আবার কি চুরি করতে এসেছো? চুরি নয়, বরং আমার অধিকার নিতে এসেছি। শোনো মেয়ে, তোমার মতো মেয়েদের পতিতাপল্লীতেই মানায়। ভালো পরিবেশ তোমার জন্য না, নষ্ট মেয়ে কোথাকার। এত কথা শুনতে ভালো লাগছে না। কাবিননামা অনুযায়ী আমি মিনহাজের প্রথম স্ত্রী, এখনো আমাদের ডিভোর্স হয়নি, তাই আমার অধিকার এখনো আছে। আমি প্রচন্ড রেগে গিয়ে বললাম, আম্মা ওকে তাড়াতাড়ি চলে যেতে বলেন, আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। মিনহাজের সাথে দেখা না করে এক পাও নড়ছি না। আর আমি যাব কেন? এই বাড়িতে আমার সম্পূর্ণ অধিকার আছে, আমি এখানেই থাকবো। আমি রুমে যেয়ে মিনহাজকে ফোন দিলাম, আপনি এখনই বাসায় আসেন। মিনহাজ অবাক হয়ে বলল, এখন কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সব ঠিক তো? এত কিছু বলতে পারবো না, আসতে বলছে আসেন, বলেই আমি লাইন কেটে দিলাম। মিনহাজ বাসায় ঢুকে মেঘাকে দেখে অবাক হলো। সামনে মা, অমিতা আর আমি দাঁড়িয়ে আছি। মিনহাজ অষ্টমার্য হয়ে বলল, মেঘা তুমি? জানি আশা করনি আমাকে, তুমি আমাকে ছাড়া ভালো থাকলেও আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি বলো? তাই তো চলে এলাম। মিনহাজের মা বলল, দেখ কি মেয়েকে বিয়ে করেছিলি, তোকে আমি কতবার বলেছিলাম নর্তকীরা কখনো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না। তুই বলেছিলি ও সম্পূর্ণ আলাদা, এই তার নমুনা? বিড়ালকে যতই ভালো খাবার দাও ও ইঁদুর দেখলে ধরবেই। আর নষ্ট মেয়েদের ভালো পরিবেশে রাখলেই তাদের আচরণ পরিবর্তন করা যায় না, তারা তাদের লেভেল কখনো ছাড়তে পারে না। অমিতা মুখ খুলল, ভাইয়া এই আপদটাকে বিদায় কর, ওর যতক্ষণ বাড়িতে থাকবে কেমন দুর্গন্ধ লাগছে পরিবেশটা, চারিদিকে পাপি পাপি গন্ধ ভেসে বেরিয়েছে। মেঘা সবার কথা উপেক্ষা করে মিনহাজের কাছে যেয়ে বলল, ইস কত শুকিয়ে গেছো। একদম আমায় ধরবি না, তোর ওই হাত অপবিত্র, তোর সারা শরীরে পাপ ছড়িয়ে আছে। এখনই এখান থেকে চলে যা, তোর মুখ দেখতে চাই না। হুম, আমার অধিকার থেকে আমি এক পাও অনড় হব না। আমার অধিকার আমি হাসিল করেই ছাড়বো। তুই তো অধিকার না, টাকা নেওয়ার ধান্দায় এসেছিস। বল কত টাকা চাই তোর? আমার টাকা চাই না, আমার শুধু তোমাকেই চাই। আর একটাও কথা বলবি না। এখনই বের হয়ে যা বাড়ি থেকে, নয়তো খুব খারাপ হবে। মেঘা হাসলো, হ্যাঁ এমন করছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বললাম না, শরীরে হাত দিবি না। তোর স্পর্শ আমার কাছে চরম ঘৃণা লাগে। যা, বের হয়ে যা বলছি। মেঘার মাঝে কোনো পরিবর্তন নেই। মিনহাজ মেঘার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দরজা বন্ধ করে দিল। এতটা চাপ নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে, কেউ ঠিকমতো আচরণ করছে না। মিনহাজের বাবা রাতে বাসায় ফিরে এসব শুনে মিনহাজকে উত্তম মধ্যম দিলেন। আমিও ঠিকমতো তার সাথে কথা বলছি না। মিনহাজ একা একা ব্যালকনির বেতের চেয়ারে বসে আছে, মনটা বেশ খারাপ। সকালে কলিং বেল বেজেই চলেছে, সবাই ব্যস্ত, তাই মিনহাজ দরজা খুললো। তারপর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দরজার ওপাশে পুলিশ দাঁড়িয়ে। এত সকালে পুলিশের দলবল হাজির হওয়ার কারণটা বুঝতে পারলো না। পুলিশের একটু পেছনে পরিচিত মেঘাকে দেখে মিনহাজ বুঝতে পারলো আসল কাহিনী। আপনি মিনহাজ? জি, ভেতরে আসুন প্লিজ। সবাই সোফায় বসা। ইন্সপেক্টর শফিকুল বললেন, মেঘা আপনার প্রথম স্ত্রী, রাইট? হ্যাঁ। তো এখন তাকে মেনে নিচ্ছেন না কেন? সে একটা প্রতারক, মানুষ হিসেবে তার কোনো পরিচয় আছে বলে আমি মনে করি না। কিভাবে বুঝলেন? ওকে বিয়ে করার পর ও আমাদের সরলতার সুযোগ নিয়ে বাইরের লোকের সাথে হাত মিলিয়ে সবকিছু চুরি করে নিয়ে যায়। আমি ওকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওকে তো ডাস্টবিন থেকে নিয়ে এসেছি, যা কখনো ভালো হওয়ার যোগ্য না। ইন্সপেক্টর শফিকুল বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? না। তাহলে কিসের ভিত্তিতে আমরা আপনার কথা বিশ্বাস করব? আর আপনি তো এই সম্পর্কে কোনো জিডিও করেননি, যদি করতেন তো এখন আমরা আপনার পক্ষে কথা বলতে পারতাম। আর মেঘা তো বলছে সে কিডন্যাপ হয়েছিল, আপনার তো উচিত ছিল তাকে খুঁজে বের করার চেষ্টা করা। মিনহাজ তটস্থ হয়ে বলল, ইন্সপেক্টর আপনি এখন কি বলতে চাচ্ছেন?
আমি চাচ্ছি মেঘাকে তার অধিকার ফিরিয়ে দিতে। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। মিনহাজ আমার দিকে তাকালো, কি বলবে ভেবে পাচ্ছে না। মিনহাজ বলল, দেখেন, আমার বাবা মা মিথ্যা বলেনি, আর যদিও কিডন্যাপ হতো তাহলে নিশ্চিত যে বাবা মা আমাকে এই বিষয়ে জানাতো, কিন্তু এটাই সত্যি যে ওই ডাকাতের সাথে হাত মিলিয়েছে। আমি চাচ্ছি ওকে ডিভোর্স দিতে। শুনুন, মেঘা তো ডিভোর্স দিতে চাইছে না, তাই আমার মনে হয় আপনার আর একটু ভাবা উচিত। আমি আগামীকাল আসবো, ভেবে নিন, সময় আছে। রাতে কয়েকবার মিনহাজ আমার সাথে কথা বলতে চেষ্টা করলো, কিন্তু আমি একবারও কথা বললাম না, মিনহাজকে এড়িয়ে চলছি। শোনো জান্নাত, যা হচ্ছে এতে আমার একদম হাত নেই। একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, তাই তার প্রতিদান আমাকে এখন দিতে হচ্ছে। তবে যাই হয়ে যাক না কেন, আমি তোমার পাশে থাকবো। কথাগুলো বলতেই মিনহাজ অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি চেঁচিয়ে সবাইকে ডাকলাম। দ্রুত মিনহাজকে ডাক্তারের কাছে নেওয়া হলো। রিপোর্ট দিয়ে মিনহাজের বাবা ডাক্তারের চেম্বার থেকে বের হলেন। আমি উত্তেজিত হয়ে বললাম, কি হয়েছে বাবা, ডাক্তার কি বললো? তিনি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আমি আটকে ধরলাম, কি হলো বলেন। কিছু হয়নি। তাহলে বলছেন না কেন, প্লিজ বলেন। আমি কান্না করে দিলাম। মিনহাজের বাবা ইতস্তত বোধ করে বললেন, মিনহাজের ক্যান্সার। কথাটি শুনে আমি একদম নিশ্চুপ হয়ে গেলাম। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি ধপ করে ফ্লোরে বসে পড়লাম। আশেপাশের শত শত চোখ আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে।